আসসালামু আলাইকুম সবাইকে। ফিজিক্স অলিম্পিয়াড 2025-এর আরেকটি পডকাস্ট সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই পডকাস্ট সেশনের মেইন যে থিম সেটা হলো যে প্রবলেম সলভিং। আমরা সবাই জানি যে আসলে ফিজিক্স অলিম্পিয়াড একটা বড় অংশ হলো প্রবলেম সলভিং, এবং যারা যারা একদমই নতুন আসছে বা যারা 1-2 বছর আগে থেকে আসছে তাদের মধ্যে অনেকেরই আসলে এই জিনিসটা নিয়ে খুব একটা ভালো আইডিয়া নাই। তারা আর কি কিভাবে একটা ফিজিক্স রিলেটেড প্রবলেম দেখলে সেটাকে কিভাবে সলভ করবে, তার স্টেপস গুলো কি কি হবে, সেটা প্রেজেন্টেশনটা কি কি হবে, এসব বিষয়ে অনেকেরই আসলে অনেক সন্দেহ থাকে, অনেক বিভ্রান্তি থাকে, অনেক মিসকনসেপশন থাকে। সো প্রতি বছরের মতো আমরা দেখা যাচ্ছে যে এবছরও আমাদের বিশেষ পডকাস্ট সেশন আয়োজন করছি, যে পডকাস্ট সেশনে আমাদের ফিজিক্স অলিম্পিয়াডের যারা যারা আর কি ভেটেরান পাবলিক আছে, যারা আর কি বিভিন্ন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে, তাদের তারা আর কি প্রবলেম সলভিং লাইভ ডেমনস্ট্রেশন দেখায়। আজকে সেশনে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে আজ সিরাজুস সালিকিন সামিন, যে 2024 সালের ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ টিমের সদস্য ছিল এবং সে একটা ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এবং সামিন আমাদের ক্যাম্পগুলোতে সবসময় অনেক ভালো প্রবলেম সলভিং স্কিলস দেখিয়ে আসছে, এবং এবং সে আজকে তোমাদের এই লাইভ ডেমনস্ট্রেশনের দায়িত্বে থাকবে। এবং সে আজকের প্রবলেমগুলো ক্যাটাগরি সি এর যে ক্যাটাগরি সি কে টার্গেট করে বানিয়েছে, অর্থাৎ প্রবলেমগুলো থিওরিটিক্যাল নলেজ ক্যাটাগরি সি এর সাথে সবচেয়ে বেশি মিললেও আসলে যে কোনো ক্যাটাগরি মানুষই এই লাইভগুলো দেখলে কিন্তু উপকৃত হতে পারবে, কারণ অনেক কিছু আছে যেগুলো আর কি সব ক্যাটাগরির জন্য সমান, যেমন কিভাবে সলিউশন লিখবো, কিভাবে চিন্তা ভাবনা করবো, ইত্যাদি ইত্যাদি। এবং সবশেষ আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের লাইফটা শুরু করতে অনিবার্য কারণবশত একটু দেরি হয়ে গেছে। সো কথা না বাড়িয়ে আমি আমার আমি আজকের যে ইনস্ট্রাক্টর সিরাজুল সালিকিন সামি, তার কাছে এই সেশনটা পাঠিয়ে দিচ্ছি। সে এখন থেকে তোমাদেরকে প্রবলেম দেখানো শুরু করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সিরাজুল সালিকিন সামিন। সো আজকে আমরা পাস্ট রিজিওনালের কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। সো আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে আই থিঙ্ক গত বছর রিজিওনালে এসেছিল। সো কোয়েশ্চেন স্টেটমেন্টটা আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন। সো কোয়েশ্চেনে যেটা বলেছে সেটা হলো যে একটা লিকুইড আছে, একটা জলাধার আছে যেটা হাইট এইচ, আর একটা স্ফিয়ার বা একটা গোলক যেটার ঘনত্ব পানির ঘনত্বের সমান, সেটাকে এইচ থেকে মানে এই পজিশন থেকে এই পজিশনে আনা হয়েছে। সো এখন কোয়েশ্চেন হচ্ছে ঠিক কি কতটুকু কাজ সম্পন্ন হয়েছে।
সো এখানে টোটাল 5টা অপশন। সো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা আরেকটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে ধরা যাক এখানে ধরা যাক যে এই সিচুয়েশনটা এরকম। সো আমরা এখানে কোয়েশ্চেনের সিচুয়েশনটা একটু চেঞ্জ করলাম। সেটা হলো এখানে যে জলাধার ছিল সেটাকে আমরা বাদ দিয়ে সম্পূর্ণ ভ্যাকিউমে একটা গোলককে যদি এই পরিমাণ হাইটে নেওয়া হয় তখন তখন কি পরিমাণ কাজ হবে আমরা সেটা আগে বের করব। সো এখানে সেন্টার অফ মাস, এটা হচ্ছে গোলকের ইনিশিয়ালি সেন্টার অফ মাস, আর ফাইনাল পজিশনে সেন্টার অফ মাস হচ্ছে এত। সো এখন এখানে আমার কৃত কাজ কত হবে? এখানে জাস্ট গ্র্যাভিটির এখানে পুরোটা হচ্ছে গ্র্যাভিটির মধ্যে আছে। সো এখানে কৃত কাজ হবে জাস্ট mgh। সো mgh অর্থাৎ এখানে যে হাইট আছে এই h এর উপর ডিপেন্ড করে। সো এখন যদি আমরা ধরি যে এটা একটা পানির পাত্র, এখানে একটা গোলক ছিল, সো এই গোলকটাকে আমরা ধরা যাক যে কোনো একটা h হাইটে নিয়ে গেলাম। সো এখানে আমাদের কৃত কাজ কত সেটা আমরা আগে এখন বের করব। তো এই পানির পাত্রে যে পানির যে ঘনত্ব সেটা এই গোলকের ঘনত্বের সমান। তো এখন এই অবস্থায় মানে গোলকটা যখন পানির ভিতরে থাকবে তখন সেটার উপর টোটাল ফোর্স কত সেটা আমরা বের করব। একটা ফোর্স হচ্ছে নিচের দিকে গ্র্যাভিটি, আর আরেকটা হচ্ছে যে এই লিকুইডের কারণে যে ফোর্স সেটা হচ্ছে উপরের দিকে। এই গোলকের আয়তন ইন্টু এই পানির ঘনত্ব ইন্টু জি। সো আমরা যদি মাইনাস করি তখন
এখানে যেহেতু গোলক আর পানির ঘনত্ব সমান, সো আমরা লিখতে পারি যে V rho g minus V rho g, so equal to 0. অর্থাৎ গোলকের ঘনত্ব আর পানির গোলকের ঘনত্ব আর পানির ঘনত্ব যেহেতু সমান, সো আমরা এটা এইচ এর উপর ডিপেন্ড করে না। অর্থাৎ আমরা যেই হাইটেই নিই না কেন আমাদের কৃতকাজ হচ্ছে 0। অর্থাৎ কোনো মানে 0 ওয়ার্ক ডানে আমরা এই পজিশন থেকে এই পজিশনে আনতে পারবো। সো আমাদের আগের কোশ্চেনে যদি ব্যাক করি, সো আমরা দেখলাম যে গোলকের ঘনত্ব আর পানির ঘনত্ব যেহেতু সমান, সো এটার মানে ইফেক্টিভ পটেনশিয়াল এনার্জি 0। সো এই পানির মধ্যে আমরা গোলকটাকে যেখানেই নিই না কেন সেটার কৃতকাজ 0 হবে। সো কৃতকাজ শুধু তখন হবে যখন এই গোলকটাকে এই যে জলাধার এখান থেকে বের করা হবে। অর্থাৎ এই গোলকের সেন্টার অফ মাস যদি আমরা হিসাব করি, ভার কেন্দ্র, সো আমরা দেখলাম যে এই হাইটটা হচ্ছে আর। অর্থাৎ এই পুরা গোলকটাকে আমরা h প্লাস আর হাইটে নিলে যে পরিমাণ কৃতকাজ হবে শুধুমাত্র এই গোলকের সেন্টার অফ মাসটা এতটুকু হাইটে, যে এই হাইটে নিলে সেই পরিমাণ কাজ হবে। সো সেই পরিমাণ কাজ কি হবে, mgr। সো এটার আনসার হচ্ছে mgr। আই হোপ কারো কোয়েশ্চেনে যদি কোয়েশ্চেন থাকে তাইলে কেউ কমেন্ট করতে পারেন। সো এখন আমরা আমাদের সেকেন্ড প্রবলেমটা দেখি।
সো আমাদের আগের কোশ্চেনে যে জলাধার, সেখানে গ্র্যাভিটির জন্য এই গোলকটার উপর যে বল কাজ করবে, ওই জলাধারে পানির জন্য ওই ওই গোলকটার উপরও সেম পরিমাণ বল কাজ করবে উপরের দিকে। সো এই জন্য ইফেক্টিভ পটেনশিয়াল, বিভব শক্তি 0 হবে শুধুমাত্র জলাধারে। ওকে, সো আমাদের নেক্সট প্রবলেমটা হচ্ছে, এটা মোটামুটি ইজি প্রবলেম। এটা হচ্ছে একটা বলকে এই সাইড থেকে ছেড়ে দিলে যে এটার মেকানিক্যাল এনার্জি আর হাইটের সাথে যে ফাংশন, সেটা বের করতে বলছে। আর এখানে বায়ুর ঘর্ষণকে যেহেতু ইগনোর করতে বলা হয়েছে, সো এটা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড যে এখানে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করবে। সো এটা কারেক্ট অ্যান্সার হবে ই, এই যে এটা। টোটাল আজকে 7টা কোয়েশ্চেন করাবো, দেখি 7টার মধ্যে কয়টা করানো যায়, পসিবল হয়। ওকে, সো এখন একটা হার্ড প্রবলেম ট্রাই করি। আই হোপ কোয়েশ্চেন স্টেটমেন্ট দেখা যাচ্ছে। আমি একটু টাইম দিচ্ছি কোয়েশ্চেনটা পড়ার জন্য। সো এই কোয়েশ্চেনটা করার আগে আমরা একটা ভুল অ্যাপ্রোচ দেখব।
সো এই প্রবলেমটার একটা রং অ্যাপ্রোচ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে এই স্প্রিংটা হচ্ছে ইউনিফর্ম, ইউনিফর্ম বলতে সব জায়গায় এর ঘনত্ব সমান, মানে মাস, এটার ভর ডিস্ট্রিবিউশনটা সমান। সো একটা রং ওয়েতে অ্যাপ্রোচ হচ্ছে যে আচ্ছা, যেহেতু এখানে একটা বাহ্যিক বল দেওয়া আছে এফ, এই একটা বাহ্যিক বল এফ দেওয়া আছে, আর এটার প্যাচগুলোর মধ্যে যে এই যে প্যাচগুলোর মধ্যে যে একটা ইন্টারনাল ফোর্স, সেটা হচ্ছে এফ বি বা 100 নিউটন। এখন এই বাহ্যিক বলের মান আস্তে ধীরে 200 নিউটন করা হলো। এখন 200 নিউটন না করে যদি 100 নিউটন করা হতো তাইলে কি হতো? স্প্রিংটার দৈর্ঘ্য চেঞ্জ হতো না, মানে 100 নিউটনের কম আর কি। সো একটা রং ওয়েতে অ্যাপ্রোচ হচ্ছে যে আচ্ছা, এখানে বাইরে থেকে বল হচ্ছে এফ, আর ইন্টারনাল ফোর্স হচ্ছে এফ বি। সো আমরা যদি দুইটা মাইনাস করে দিই তাহলে দাঁড়ায় এফ মাইনাস এফ বি। সো এটা হবে 100 নিউটন। সো এটা যদি 100 নিউটন হয়, আর স্প্রিং কনস্ট্যান্ট যেহেতু কে 500 নিউটন পার মিটার দেওয়া, তাইলে এটা কতটুকু প্রসারিত হবে? আমরা জানি যে এফ ইকুয়াল কে এক্স, এটাকে আমরা এফ ড্যাশ দিয়ে লিখি। সো এফ ড্যাশ ইকুয়াল টু কে ডেল্টা এল, যতটুকু প্রসারণ হবে। সো এখান থেকে যদি আমরা ডেল্টা এল ক্যালকুলেট করি তাহলে কি হবে? সো এখান থেকে যদি আমরা ডেল্টা এল ক্যালকুলেট করি তাহলে আসবে 0.2 মিটার। সো আমাদের কোয়েশ্চেনে যেটা হচ্ছে 200 নিউটন বল অ্যাপ্লাই করার পর স্প্রিং এর দৈর্ঘ্য কত হবে? প্রথমে ছিল 1 মিটার আর শেষে 0.2 মিটার, সো 1.2 মিটার। সো এটা একটা রং অ্যাপ্রোচ। সো এই অ্যাপ্রোচটা যদি সঠিক হইতে হয় তাইলে কি করা লাগবে? কারো কোনো আইডিয়া আছে? ওকে, সো এই অ্যাপ্রোচটা যদি সঠিক হতে হয় তাইলে শর্ত হচ্ছে যে আমাদের এই যে এফ বলটা প্রয়োগ করছি আমরা স্প্রিং এর, ওকে, সো স্প্রিং এর প্রত্যেকটা পয়েন্টে এই সেম পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। সো স্প্রিং এর প্রত্যেকটা পয়েন্টে যদি ধরা যাক এই যে এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে যদি আমরা ফোর্স ক্যালকুলেট করি সেটা যদি এফ হয়, মানে মোট কথা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে যদি এই ফোর্স সমান হতো তাইলে এই অ্যাপ্রোচটা কাজ করতো।
কিন্তু এই অ্যাপ্রোচে কাজ করবে না, কারণ এখানে প্রত্যেকটা পয়েন্টে ওই যে ফোর্স বাইরে থেকে প্রয়োগ করছি সেটা সমান হবে না। সো তাইলে আমরা এটা কিভাবে করব? সো এটা ধরি আমাদের ইনিশিয়ালি যে স্প্রিং ছিল সেটা, মানে কোনো রকম বল প্রয়োগ করার আগে যে স্প্রিং সেটা হচ্ছে এটা লেন্থ এল, এটার দৈর্ঘ্য এল। এখনো আমরা কোনো রকম বল প্রয়োগ করি নাই। এখন কথা হচ্ছে আমরা যদি ফোর্স বল প্রয়োগ করি তাইলে এটা কিরকম হবে? সো সেটা দেখতে অনেকটা এরকম হবে। সো আমার ড্রয়িংটা পারফেক্ট হয়নি, বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা জিনিস যদি খেয়াল করি, এই ডান পাশে স্প্রিং এর প্রসারণ বেশি, আবার আমরা যদি এই বরাবর মাঝখান থেকে কাটি, সো আমরা দেখব যে এখানে প্রসারণ বেশি, আবার এখানে প্রসারণ কম। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে যে আমরা যত ডান দিকে যেতে থাকবো তত প্রসারণটা বেশি হবে? সো কেন বেশি হবে সেটা যদি আমি ইনটুইটিভলি বলি, তাইলে সেটার আনসার হচ্ছে আমার এই একদম ডান পাশে হচ্ছে সব থেকে বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। এখানে আমার হচ্ছে টোটাল এফ বল প্রয়োগ করা লাগবে। আবার আমি যদি আরেকটু ভিতরে এই পয়েন্টটা হিসাব করি, এই পয়েন্টে কিন্তু এফ বল, এই পয়েন্টে কিন্তু এফ বল প্রয়োগ হচ্ছে না, মানে এই পয়েন্টে বাহ্যিক বল কিন্তু এফ না, সেটা হচ্ছে এফ থেকে কম। সো কম কারণ হচ্ছে ওই যে এটার ইন্টারনাল যে ফোর্স, এই যে এফ বি, এটার জন্য। সো সেটার জন্য এই ইফেক্টিভ বল একটু কমে গেছে। সো কমার কারণে এখানে এই বলের মান হচ্ছে আগের মতো থাকবে না, তো যার জন্য এখানে প্রসারণ একটু কম হবে। এতটুকু কি বোঝা গেছে? ওকে, সো সো এটা হচ্ছে আমাদের স্প্রিং। ধরা যাক আমরা এখান থেকে এক্স ডিস্টেন্স গেলাম, এখন এই পয়েন্টে যদি আমরা বল হিসাব করি, ধরা যাক আমরা এখানে এই পয়েন্টে বল হিসাব করব এফ অফ এক্স। সো প্রথম কথা হচ্ছে এই এখানে যে ফোর্স সেটা হবে এম অফ এক্স ইন্টু অ্যাক্সেলারেশন। তার কারণ হচ্ছে আমরা যখন এই পয়েন্টে বল হিসাব করব তখন
সেই বলটা হচ্ছে এতটুকু স্প্রিং এর জন্য, এইটুকু স্প্রিং এর জন্য হচ্ছে এই পরিমাণ মাস, এই পরিমাণ ভর। সো এখন এই এই ভরের মান কত সেটা আমরা এখন বের করি। সো সেটা করার জন্য আমাদের টোটাল লেন্থ কত ছিল, টোটাল স্প্রিং এর দৈর্ঘ্য ছিল এল। সো এল দৈর্ঘ্যের স্প্রিং এর ভর হচ্ছে এম। সো আমরা যদি 1 ইউনিট সো এক্স পরিমাণ সো এক্স পরিমাণ স্প্রিং এর ভর হচ্ছে mx/l। আমরা যদি ধরে নিই যে এটা স্প্রিংটা ইউনিফর্ম বা সব জায়গায় ঘনত্ব সমান, সো এই জিনিসটা যদি এখানে ইনপুট করি, সো এখানে যে এমটা কি, এম হচ্ছে পুরা স্প্রিং এর যে ভর, আর এ হচ্ছে কি বলে ত্বরণ। এই জিনিসটাই তো হচ্ছে আমাদের যে বাহ্যিক বল, মানে এই যে ফোর্স এফ, আমরা যে বাইরে থেকে এফ বল প্রয়োগ করছি, সেটাই তো হচ্ছে এ এম এ, রাইট? সো এটা ইকুয়াল টু হচ্ছে এফ অফ x/l। এতটুকু কি বোঝা গেছে? সো আমরা দেখতে পাচ্ছি যে এই স্প্রিং এর এক্স ডিস্টেন্সে যে বল, সেটা এই এক্স এর সাথে সমানুপাতিক। সো এক্স ইকুয়াল টু যদি আমরা এল বসাই, এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা হচ্ছে আমাদের স্প্রিংটা, এখানে এফ বল প্রয়োগ করা হচ্ছে। সো এখান থেকে এক্স ডিস্টেন্সে হচ্ছে আমাদের এক্স ডিস্টেন্সে ফোর্স হচ্ছে এফ x/l, আর এফ এর ভ্যালু হচ্ছে 200 নিউটন। সো এখন আমরা স্প্রিংটাকে দুইটা ভাগে ভাগ করি। এক্স যদি লেস দেন l/2 হয়, তখন কি হবে? l/2 অর্থাৎ পুরা লেন্থের অর্ধেক। সেই ক্ষেত্রে এক্স ডিস্টেন্সে যে বল, সেটার মান হবে 100 নিউটনের কম। এটা কি বোঝা গেছে?
সো এটা যদি 100 নিউটনের কম হয়, এখন সো আমাদের কোয়েশ্চনে বলা ছিল যে স্প্রিংটাকে প্রসারিত হতে হলে মিনিমাম 100 নিউটন বল দেওয়া লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু যদি L/2 অর্থাৎ অর্ধেকের কম হয়, পুরা স্প্রিং এর অর্ধেকের কম হয়, তাইলে হচ্ছে ওই স্প্রিংটা প্রসারিত হবে না। সো অর্থাৎ যে এখানে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আমরা যদি বল প্রয়োগ করি 200 নিউটন পর্যন্ত বল প্রয়োগ করি, তাহলে প্রসারণের পর স্প্রিং এর অবস্থা হবে এরকম। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, স্প্রিং এর যে প্রথম অর্ধেক, এই যে এই পার্টটা কোনো রকম প্রসারিত হবে না, এই পার্টের লেন্থ হবে L/2। শুধুমাত্র ডান পাশটা প্রসারিত হবে, বাম পাশটা প্রসারিত হবে না। সো এটা হচ্ছে আমাদের স্প্রিং। স্প্রিংটা এখনো প্রসারিত হয়নি। সো এটা ধরা যাক এক্স, আর এই ডিস্টেন্সটা ধরা যাক x প্লাস dx। এটা হচ্ছে dx লেন্থ। অর্থাৎ x লেন্থ নেওয়ার পর আমরা হচ্ছে খুবই ছোট একটা লেন্থ নিলাম, এই যে এই পার্টের, এই স্প্রিং এর এই ছোট একটা অংশ নিলাম। এখন এই ছোট একটা অংশের জন্য স্প্রিং কনস্ট্যান্ট কত সেটা আমাদেরকে এখন বের করতে হবে। সো সেটা করার জন্য আমাদের কয়েকটা স্প্রিং যদি পাশাপাশি থাকে, সো এই পুরো স্প্রিংটাকে আমরা ছোট ছোট স্প্রিং এ ভাগ করতে পারি, ছোট ছোট dx স্প্রিং এ ভাগ করতে পারি। অর্থাৎ এই স্প্রিংটাকে আমরা ওই ছোট ছোট অনেকগুলো স্প্রিং এর কম্বিনেশন হিসেবে লিখতে পারি। সো এখন অনেকগুলো স্প্রিং যদি পাশাপাশি থাকে, ধরা যাক এটা একটা স্প্রিং, যেটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k, তারপর এখানে আরেকটা স্প্রিং, সেটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k, তাহলে এই দুইটার কি হবে? এই দুইটার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কি হবে? k/2। সো
আমরা যদি এরকম অনেকগুলো স্প্রিং সিরিজে থাকলে স্প্রিং কনস্ট্যান্টের কনসেপ্ট ইউজ করি, তাহলে এটা যদি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট ধরা যাক এই ছোট পার্টের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে ড্যাশ, আর এটার লেন্থ হচ্ছে ডিএক্স। সো এই ছোট পার্টের স্প্রিং কনস্ট্যান্ট কি হবে? কে ইন্টু এল বাই ডিএক্স। কে এল ডিভাইডেড বাই ডিএক্স, সেটা হচ্ছে এই ছোট স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট। সো এখন ধরা যাক এই স্প্রিংটা যখন প্রসারিত হবে, এই স্প্রিংটা তো প্রসারিত হবে। সো প্রসারিত হওয়ার পর এই যে এক্স প্রান্ত, এই প্রান্তটা ধরা যাক এতটুকু প্রসারিত হয়েছে। সো এতটুকু লেন্থ কত হবে? সো এটা আমরা ধরে নিলাম এক্স প্লাস যে কোনো একটা ফাংশন, ধরা যাক এপসাইলন অফ এক্স। এই এপসাইলন অফ এক্স হচ্ছে প্রসারণ। সো প্রসারণ বলতে এক্স প্রান্তটা কতটুকু প্রসারিত হয়েছে ওইটা। সো এই পার্টটা হবে এক্স প্লাস dx প্লাস epsilon of x plus dx। সো epsilon of x plus dx এটা হচ্ছে এই x plus dx এর প্রসারণ। সো এখন আমরা এই ছোট পার্টের এই ছোট স্প্রিং এর যদি মোট প্রসারণ হিসাব করি, সো এই ছোট স্প্রিং এর টোটাল প্রসারণ কত হবে? সেটা হচ্ছে epsilon of x plus dx minus epsilon of x। এটা হচ্ছে প্রসারণ, এই ছোট স্প্রিংটার প্রসারণ। সো ছোট স্প্রিং এ এখন আমরা যদি নিউটনের ল অ্যাপ্লাই করি, তাহলে কি দাঁড়ায়? যে f of x equal k dash into k dash হচ্ছে এই ছোট স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট ইনটু হচ্ছে এটা প্রসারণ। আর কে ড্যাশের ভ্যালু হচ্ছে আমরা পেয়েছিলাম কে
times L divided by dx. সো এই পার্টটাকে আমরা ক্যালকুলাসের মাধ্যমে লিখতে পারি KL multiply by d epsilon by dx. সো আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার হয়েছে। এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকে তাইলে কাইন্ডলি কমেন্টে লিখতে পারেন। সো আমি যদি আবার একটু রিক্যাপ করি, সো এতক্ষণ আমরা যেটা করলাম, প্রথমে আমরা বের করলাম যে এই স্প্রিং এর উপর এক্স ডিস্টেন্সে কি পরিমাণ বল কাজ করে, মানে ফোর্স অ্যাজ এ ডিস্টেন্স, ফোর্স অ্যাজ এ ফাংশন অফ ডিস্টেন্স আমরা বের করলাম, সেটা হচ্ছে এটা। সো নেক্সট আমরা যেটা করলাম সেটা হলো যে খুবই ছোট একটা পার্ট ডিএক্স পার্ট নিলাম, খুবই ইনফিনিটেসিমাল ডিএক্স পার্ট নিলাম, ওই ডিএক্স পার্টের ফার্স্টে স্প্রিং কনস্ট্যান্ট বের করলাম, এন্ড দেন ওই ছোট পার্টের যে প্রসারণ সেটা আমরা বের করলাম, এন্ড দেন ওই সেটার উপর আমরা নিউটনের ল অ্যাপ্লাই করলাম। সো এখন যদি আমরা এখানে এফ অফ এক্স যেটা পেয়েছি, এই যে এটা যদি এখানে প্লাগ ইন করি, তাহলে
if x by l যাই হোক সো এখানে আমি একবার স্মল এল আরেকবার ক্যাপিটাল এল ইউজ করেছি, এই দুইটা অ্যাকচুয়ালি একই, দুইটাই হচ্ছে ওই স্প্রিং এর ন্যাচারাল লেন্থ, অর্থাৎ কোনো বল প্রয়োগ করার আগে যে স্প্রিং এর লেন্থ দৈর্ঘ্য ছিল সেটা, মানে এল আর এল ইকুয়াল টু এল আর এল হচ্ছে সেম জিনিস, আমি হচ্ছে দুইবার দুইটা ইউজ করেছি। সো এখান থেকে আমরা লিখতে পারি সো আমাদের যে ইপসাইলন ফাংশনটা, এই ফাংশনটা আমরা ডিফাইন করেছি যে প্রসারণ। ইপসাইলন ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে প্রসারণ বুঝিয়েছি। সো আমরা যদি এখন ইন্টিগ্রেট করি, এটা হচ্ছে ইপসাইলন, অর্থাৎ টোটাল যে পরিমাণ প্রসারিত হবে। এখন আমরা যদি এখানে লিমিট কত হবে, সো আমরা যেটা দেখেছি যে এক্স এর ভ্যালু যদি l/2 হয়, l/2 এর কম হয়, তাইলে স্প্রিংটা প্রসারিত হবে না, মানে স্প্রিং এর এই প্রথম অর্ধেক হচ্ছে প্রসারিত হবে না, সেটা যে 100.5 মিটার ছিল সে 0.5 মিটারই থাকবে। সো তার মানে আমাদের এখানে লিমিটটা হবে l/2 থেকে l। l/2 থেকে l। সো এই ইন্টিগ্রেশনটা হচ্ছে x²/2 এটা হচ্ছে l আর l/2। সো এটা হচ্ছে আমাদের টোটাল যে প্রসারণ সেটা। সো এখন যদি আমাদেরকে বলে যে ফাইনালি এটার লেন্থ কত হবে, ফাইনালি এটা লেন্থ যদি
ফাইনালি এটা লেন্থ হবে L প্লাস 3f/k। সো এটা যদি আমি কম্পিউট করি তাহলে সি আসবে কারেক্ট অ্যান্সার। ওয়ান 1.15 মিটার। সো নেক্সট প্রবলেমে যাওয়ার আগে এখন 5 মিনিটের জন্য একটা ব্রেক দিচ্ছি। সো 5 মিনিট পর আবার লাইভ সেশন কন্টিনিউ করা হবে।
সো এখানে এফ এর ভ্যালু হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। এফ এর ভ্যালু হচ্ছে এই যে 200 নিউটন। সো এখন আমরা নেক্সট প্রবলেমে যাই। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন স্টেটমেন্ট। আই হোপ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই কাইন্ডলি একটু সো কোয়েশ্চেন স্টেটমেন্টটা আই থিঙ্ক দেখা যাচ্ছে এখন।
সো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে এই রডটা এই ত্বরণে বাম দিকে অ্যাক্সেলারেট করতেছে, এই পুরো জিনিসটা হচ্ছে বাম দিকে এই ত্বরণে অ্যাক্সেলারেট করতেছে, যার জন্য এই রডটা ডান দিকে একটা সো এটা ভার্টিক্যালের সাথে একটা আলফা অ্যাঙ্গেল ফর্ম করে। সো এখন আমাদেরকে বের করতে হবে যে এই আলফা এর ভ্যালু কত। সো তার আগে আমরা এখানে যদি অপশনগুলোর দিকে দেখি, এখানে সবগুলাই হচ্ছে কোনো না ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। সো এখানে স্বাভাবিকভাবে যে অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন থাকবে না, মানে এই অ্যাঙ্গেলগুলোর কোনো ডাইমেনশন থাকবে না। সো এল এল বাই জি প্লাস এ, এটা ডাইমেনশন কি হবে? এটার একটা ডাইমেনশন থাকবে, এটা ডাইমেনশন হচ্ছে সেকেন্ড স্কোয়ার, এটা ইউনিট ডাইমেনশন হচ্ছে টি স্কোয়ার। সো এই অপশনটাকে আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। সো সিমিলারলি অপশন সি কেও আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, যেহেতু জি বাই এল এটা একটা ডাইমেনশন থাকবে। সো এই দুইটা অপশন বাদ। সো এখন আরেকটা কাজ করতে পারি যে আমরা এখানে অ্যাক্সেলারেশনে বিভিন্ন মান বসায় ট্রাই করতে পারি। সো একটা ট্রাই করা যেতে পারে যে অ্যাক্সেলারেশন মান যদি 0 হয়, অ্যাক্সেলারেশন যদি 0 হয় তখন সো অ্যাক্সেলারেশন যদি 0 হয় তখন কি হবে? অ্যাক্সেলারেশন 0 হলে এই রডটা সিম্পলি এভাবে থাকবে। অর্থাৎ মানে অ্যাক্সেলারেশন যদি 0 হয় তাহলে এই রডটা ভার্টিক্যালের সাথে কোনো 0 অ্যাঙ্গেল ফর্ম করবে, মানে তখন আলফা এর ভ্যালু 0 হবে। সো এই বাকি তিনটা অপশনের মধ্যে কোন অপশনটাতে যদি আমি অ্যাক্সেলারেশন 0 এ ইকুয়াল 0 বসাই তখন এই আলফা ইকুয়াল 0 আসে। এখানে যদি এ ইকুয়াল 0 বসে তাহলে কি হয়? এটা 0 আসে না, সিমিলারলি এটাও 0 আসে না। সো বাকি থাকে ডি। অপশন ডি তে তুমি যদি অ্যাক্সেলারেশন এর ভ্যালু 0 বসাও তাহলে দেখবে যে tan ইনভার্স 0 0 আসবে। সো এই অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এখানে আমরা হচ্ছে সিম্পলি লিমিটিং কেস চিন্তা করে এটা সলভ করছি। মানে মানে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের ফিজিক্সে তেমন কিছু জানা লাগবে না। এখানে আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস ইউজ করছি যেগুলা প্রায় সময় স্পেশালি রিজিওনালে কাজে লাগে।
একটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস, একটা হচ্ছে লিমিটিং কেস। এই দুইটা ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করতে পেরেছি। সো এখন যদি অপশন দেওয়া না থাকতো তখন আমরা কিভাবে বের করতাম? তখন হচ্ছে আমাদের নর্মালি ফিজিক্স অ্যাপ্লাই করে ইউজ করা লাগতো। সো এই জিনিসটা করার জন্য আগে প্রথম কথা হচ্ছে আমরা ধরা যাক আমরা বাইরে থেকে দেখতেছি, রডের এই পয়েন্টটা হচ্ছে বাম দিকে এই ত্বরণে অ্যাক্সিলারেট করতেছে আর নিচে হচ্ছে আমাদের গ্র্যাভিটি জি। সো এটা যেহেতু অ্যাক্সিলারেটেড ফ্রেমে আছে, আমরা ধরা যাক নর্মাল ল্যাব ফ্রেমে আছি আর এই রডটা আছে অ্যাক্সিলারেটিং ফ্রেমে। সো এই প্রবলেমটা সহজে করার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা এই অ্যাক্সিলারেটিং ফ্রেমে গিয়ে তারপর কাজ করতে পারি। অর্থাৎ আমরা যদি এই রডের সাথে বাম দিকে এই ত্বরণে অ্যাক্সিলারেট করতে থাকি তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে রডটা জাস্ট এই অবস্থায় আছে। আমরা রডটাকে তখন স্থির দেখব, আর দেখব যে এই রডটা এই অবস্থায় আছে আর এটার উপর নিচে এমজি কাজ করতেছে, নিচের দিকে অ্যাক্সিলারেশন হচ্ছে জি, আর এই বরাবর তো হচ্ছে টেনশন টি। সো অ্যাক্সিলারেটিং ফ্রেমে আমরা এই রডটাকে এই অবস্থায় দেখব। সো এখন আমরা এটা সলভ করার জন্য আমরা ধরে নিব যে এই বরাবর একটা সুডো ফোর্স অ্যাপ্লাই করতেছি, সেটা এম এ। আমরা যখন অ্যাক্সিলারেটিং ফ্রেমে কাজ করব তখন এই ফোর্সটা হবে সুডো ফোর্স। সো এখন এই তিনটা টি টেনশন এম এ আর এম জি, এই তিনটা ফোর্স হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। সো এখান থেকে যদি আমরা নর্মাল ত্রিকোণমিতি দিয়ে বের করি, সো এই আলফার ভ্যালু হবে তখন tan ইনভার্স a বাই জি। সো আই হোপ এতটুকু ক্লিয়ার। সো এখন আগের প্রবলেমে যদি আমরা ফিরে যাই,
সো এই প্রবলেম হচ্ছে প্রথমত একটা মাস এম ভরের একটি বস্তু, এম ভর আর কিউ চার্জের একটি বলকে হচ্ছে এল লেন্থের একটা ডাইইলেকট্রিক একটা রড টাইপের ইয়েতে রাখা হয়েছে। সো এখন এর থেকে অনেক দূরে একটা কিউ চার্জ থাকবে, ওই চার্জ। সো এখানে সিনারিওটা হবে এরকম যে প্রথমত এটা হচ্ছে এল লেন্থের ডাইইলেকট্রিক রড, এখানে এম মাসের আর কিউ চার্জের একটা বস্তু থাকবে। সো অনেক দূরে, অর্থাৎ মানে ইনফিনিটি থেকে একটা কিউ চার্জের একটা বস্তুকে এটার কাছাকাছি আনা হবে, আর খুবই ধীরে ধীরে আনা হবে। সো কিউ চার্জের একটি বস্তুকে যদি আমি এখানে ইনফিনিটি থেকে এম এর এই বলটির কাছাকাছি আনতে থাকি, তাই কি হবে? সো এই কিউ চার্জকে বিকর্ষণ করবে, আর এই ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল, এই রডটা ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করবে। এটা ইনিশিয়ালি ধরা যাক এখানে ছিল, আর ফাইনালি এটার এজ সাইড হবে। সো আমাদেরকে এই বলটি এজ হাইট পর্যন্ত উঠতে কি পরিমাণ কাজ করা লাগবে সেটা বের করতে হবে।
আমাদের ইনস্ট্রাক্টর সিরাজুল সালেক ইসলামিক, তার কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, তার কারেন্ট চলে গেছে। সো প্লিজ বেয়ার উইথ আস, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবার লাইভটা রিজিউম করবো।
উম, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমাদের ইনস্ট্রাক্টর আর আমাদের সাথে যোগদান করতে পারবে না। টেকনিক্যাল প্রবলেমের জন্য তার কারেন্ট চলে গেছে। সো আজকের লাইভটা আমরা দুঃখজনকভাবে এখানেই শেষ করে দিতে বাধ্য হচ্ছি। তো আশা করি সে যে 4টা-5টা প্রবলেম দেখিয়েছে সেগুলোর মাধ্যমে তোমরা সবাই প্রবলেম প্রবলেম সলভিং নিয়ে একটা আইডিয়া পেয়েছো এবং কিরকম থিওরি নলেজ রাখতে পারে, কিভাবে কি করবে সেগুলো সম্পর্কে আইডিয়া পেয়েছো। এবং আই হোপ যে তোমরা যখন রিজিওনাল বা ন্যাশনাল দিও তখন আজকের ক্লাস থেকে যা যা শিখেছো সেগুলার অ্যাপ্লিকেশন তোমরা ভালোভাবে করতে পারবে। সো পরবর্তী লাইভ পর্যন্ত সবার জন্য শুভকামনা রেখে আজকে স্ট্রিমটা শেষ করছি। আসসালামু আলাইকুম।